লিভারপুল শহর থেকে মাইল 10 দূরে বিশপস ক্রসিং নামে একটা ছোট্ট গ্রামে এক ডাক্তার থাকতেন। তার নাম ডক্টর অ্যালয়সিয়াস লানা। তিনি কেনই বা এই অখ্যাত গ্রামে এলেন বা তাঁর পূর্ব পরিচয় কি, এ ব্যাপারে কেউ বিশেষ কিছু জানত না। কেবল এটা সবাই জানত যে তিনি গ্লাসগো শহর থেকে বিশেষ সম্মানের সঙ্গে ডাক্তারি পাশ করেছিলেন। এও বোঝা যেত যে তিনি বিদেশি, খুব সম্ভবত স্পেনের লোক। গায়ের রং প্রায় ভারতীয়দের মতো, ফ্যাকাশে ফর্সা নয়। মাথার চুল কালো কুচকুচে, ঘন কালো ভ্রু জোড়ার নিচে ঝকঝকে চোখে বুদ্ধির ছাপ। ব্যবহার ও চলাফেরায় যথেষ্ট আভিজাত্য। লোকে তাঁকে দ্য ব্ল্যাক ডক্টর বলে উল্লেখ করত, প্রথম দিকে কৌতুকে, কিন্তু পরে সম্মানের সঙ্গে। এই ডক্টর অ্যালয়সিয়াস লানা মেডিসিন এবং সার্জারি দুটোতেই ছিলেন সমান পারদর্শী। এমনকি লিভারপুলের মতো বড় শহরের ডাক্তারদের থেকেও তাঁর খ্যাতি ছিল বেশি। লিভারপুলের এক লর্ডের ছেলেকে অস্ত্রোপচার করে সারিয়ে দিয়ে ডক্টর লানা বেশ নাম করেছিলেন। আর তাঁর সুন্দর চেহারা ও বিনীত ব্যবহারের জন্যই সবাই তাঁকে খুব পছন্দও করত। এরপর কেউ আর তাঁর বংশ পরিচয় নিয়ে মাথা ঘামায়নি। এত গুণের অধিকারী ডক্টর লানার বিরুদ্ধে সবাইয়ের একটাই অভিযোগ ছিল, তিনি বিয়ে করছিলেন না কেন। প্রভূত অর্থের মালিক ডক্টর লানার বাড়িটা ছিল বিশাল। অনেকেই তাঁর বিয়ের সম্বন্ধ এনেছিলেন, কিন্তু ডক্টর লানা বিয়ের ব্যাপারে কোনো উৎসাহই দেখাতেন না। যাই হোক, সবাই যখন ধরেই নিয়েছে যে ডাক্তার পাকাপাকিভাবেই অবিবাহিত থাকবেন, তখনই হঠাৎ জানা গেল লি হল নামে এক বাড়ির মেয়ে মিস ফ্রান্সিস মর্টনের সঙ্গে ডক্টর লানার বিয়ে ঠিক হয়েছে। মিস ফ্রান্সিস মর্টন, তার বাবা মা দুজনের কেউই বেঁচে নেই। তিনি থাকেন তার ভাই আর্থারের সঙ্গে, আর্থার মর্টন। এদের বিশাল সম্পত্তি, তার দেখাশোনা করেন আর্থারই। ফ্রান্সিসের চেহারার আভিজাত্য এবং ওর সংবেদনশীল স্বভাব দেখে ডক্টর লানা একটা পার্টিতে ওর সঙ্গে আলাপ করেন এবং কিছুদিনের মধ্যেই মেলামেশার পর এই বিয়ের প্রস্তাব। ফেব্রুয়ারি মাসে ঠিক হয়েছিল যে অগস্ট মাসে বিয়ে হবে। ডাক্তারের বয়স 37 ও ফ্রান্সিসের বয়স মাত্র 24 হলেও সব মিলিয়ে ওদের জুড়িটা বেশ ভালোই হয়েছে বলে সবার ধারণা। 3 জুন আর্জেন্টিনার বুয়েন্স এয়ার্স থেকে ডক্টর লানার নামে একটা খামে ভরা চিঠি এলো। খামের উপর ঠিকানাটা কোনো পুরুষের হস্তাক্ষর দেখেই মনে হলো পোস্টমাস্টারের। এই প্রথম ডক্টর লানার নামে বিদেশ থেকে কোনো চিঠি এলো। পরের দিন অর্থাৎ 4 জুন ডক্টর লানা ফ্রান্সিসদের বাড়িতে গেলেন এবং মিস ফ্রান্সিসের সঙ্গে বেশ খানিকক্ষণ কথাবার্তার পর ডাক্তার বেশ উত্তেজিত অবস্থায় বাড়ি ফিরলেন। এদিকে মিস ফ্রান্সিসও সারাদিন আর নিজের ঘর থেকে বেরোলো না। বাড়ির পরিচারিকা বেশ কয়েকবার ফ্রান্সিসকে চোখের জল ফেলতে দেখেছিল। 1 সপ্তাহের মধ্যেই গ্রামে গুজব ছড়িয়ে পড়ল যে ডাক্তার ও ফ্রান্সিসের মধ্যে বিয়ে হচ্ছে না। ডাক্তার নাকি ফ্রান্সিসের সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং ফ্রান্সিসের ভাই আর্থার ডাক্তারকে চাবুক দিয়ে মারবে বলে শাসিয়েছে। ব্যাপারটা ঠিক কি হয়েছিল তা কেউই বুঝতে পারছিল না, কিন্তু ওই দিনের পর থেকে ডাক্তার লি হলের দিকে রাস্তায় যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিলেন। এমনকি চার্চে যাওয়াও তিনি বন্ধ করে দিয়েছিলেন। অর্থাৎ ডাক্তার ফ্রান্সিসকে সম্পূর্ণভাবে এড়িয়ে চলতে লাগলেন। স্থানীয় খবরের কাগজে প্রকাশিত একটি বিজ্ঞাপন, যেখানে বিজ্ঞাপনদাতার নাম দেওয়া ছিল না, থেকে অনেকেই অনুমান করলেন যে ডাক্তার তাঁর প্র্যাকটিসটাও বিক্রি করে দিতে চাইছিলেন। এরকম যখন পরিস্থিতি, তখন 21 জুন সোমবার এমন একটা ঘটনা ঘটল যে পুরো ব্যাপারটা আর স্থানীয় গল্পগুজব কিংবা কানাঘুষোর পর্যায়ে রইল না। ডাক্তারের বাড়িতে কাজ করতেন 2 জন মহিলা, মার্থা এবং মেরি। প্রথম জন গৃহস্থালির তত্ত্বাবধান করতেন এবং মেরি ছিল কাজের মেয়ে। এছাড়া আরও 2 জন কাজ করত, একজন কম্পাউন্ডার ও অন্যজন ঘোড়াগাড়ির চালক। দুজনেই থাকত বাড়ির কম্পাউন্ডের আউট হাউসে। ডাক্তারের অপারেশনের ঘরের পাশেই ছিল তাঁর পড়ার ঘর। অনেক রাত অবধি ডাক্তার সেখানে পড়াশোনা করতেন। অপারেশনের ঘরের একটা দরজা ছিল বাইরের দিকে। এই দরজা দিয়ে কেউ যাওয়া আসা করলে বাড়ির লোকে কেউ কিছু জানতে পারত না। অনেক সময় রাতের দিকে কোনো রোগী এলে তারা বাড়ির প্রধান দরজায় না গিয়ে এই বাইরের দরজা দিয়ে ডাক্তারের কাছে যেত। 21 জুন অর্থাৎ সোমবার রাত 9:30টার সময় মার্থা ডাক্তারের পড়ার ঘরে গিয়ে দেখেন ডাক্তার পড়াশোনায় ব্যস্ত। মার্থা তখন ডাক্তারকে শুভরাত্রি জানিয়ে মেরিকেও শুয়ে পড়তে বলেন। তারপর মার্থা রাত 11:45 পর্যন্ত বাড়ির টুকিটাকি কাজে ব্যস্ত থাকেন। হল ঘরের ঘড়িটায় যখন রাত 11টা বাজছে,
তখন মার্থা নিজের ঘরে চলে যান। তার 15-20 মিনিট পর বাড়ির মধ্যে থেকে একটা তীব্র চিৎকারের আওয়াজ তার কানে আসে। তক্ষুনি ড্রেসিং গাউন পরে মার্থা দৌড়ে যান ডাক্তারের পড়ার ঘরে। ঘরের দরজায় তিনি টোকা দিলে ভিতর থেকে আওয়াজ আসে, আপনি এই মুহূর্তে নিজের ঘরে চলে যান, আমাকে একটু শান্তিতে থাকতে দিন। কথাগুলো অত্যন্ত কর্কশ লাগলেও এবং এই ধরনের কথা বলা ডাক্তারের স্বভাব বিরুদ্ধ হলেও মার্থার ধারণা হলো কথাগুলো ডাক্তারেরই এবং গলার আওয়াজও তাঁরই। যাই হোক, 11:30 নাগাদ মার্থা নিজের ঘরে ফিরে যান। রাত 11টা থেকে 12টার মধ্যের কোনো সময় ডক্টর লানার সঙ্গে দেখা করতে আসেন মিসেস ম্যাডিং। তার স্বামী টাইফয়েডে ভুগছিলেন এবং ডাক্তার বলেছিলেন রাতের দিকে রোগীর অবস্থাটা তাঁকে জানিয়ে যেতে। মিসেস ম্যাডিং দেখেন ডাক্তারের ঘরে আলো জ্বলছে, কিন্তু বেশ কয়েকবার দরজায় ধাক্কা দিয়েও ডাক্তারের সাড়া না পেয়ে তিনি ভাবেন যে ডাক্তার হয়তো কোথাও বেরিয়েছেন। অগত্যা মিসেস ম্যাডিং নিজের বাড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ান। কম্পাউন্ডের ভেতর থেকে গেটের কাছে যাওয়ার সময় গেটের আলোয় তিনি একজন লোককে সেখানে আসতে দেখেন। প্রথমে মনে হয়েছিল হয়তো ডাক্তার নিজেই ফিরে আসছেন, কিন্তু মিসেস ম্যাডিং কিছুটা অবাক হয়েই দেখেন যে আগন্তুক আর কেউ নয়, ফ্রান্সিস মর্টনের দাদা আর্থার মর্টন। আর্থারের হাবভাবে একটা উত্তেজনা, হাতে একটা চাবুক। ডাক্তার বাড়িতে নেই এ কথা বলার পরও আর্থার বেশ কড়াভাবে বলেছিল, ঘরে আলো যখন জ্বলছে কখনো না কখনো তো ডাক্তার ফিরবেনি। এই বলে আর্থার বাড়ির কম্পাউন্ডের মধ্যে ঢুকে গেল আর মিসেস ম্যাডিং চলে গেলেন নিজের বাড়ির দিকে। রাত 3টে নাগাদ অসুস্থ মিস্টার ম্যাডিং এর অবস্থার দ্রুত অবনতি হয়। মিসেস ম্যাডিং তক্ষুনি আবার ডাক্তারের বাড়িতে যান। বাড়ির কম্পাউন্ডে ঝোপের আড়ালে একটা লোককে তিনি তখন দেখতে পান। মিসেস ম্যাডিং এর ধারণা লোকটা আর্থার মর্টন। যাই হোক, এ ব্যাপারে আর মাথা না ঘামিয়ে বাড়ির কাছে গিয়ে তিনি দেখতে পান পড়ার ঘরের আলোটা একই রকম উজ্জ্বলভাবে জ্বলছে। দরজায় বহুবার করাঘাত করেও এবং জানলায় টোকা দিয়েও ডাক্তারের কোনো সাড়া পাওয়া গেল না। তখন বাধ্য হয়ে জানলার কাঠের ফ্রেম ও পর্দার মধ্যে এক জায়গায় একটু ফাঁক পেয়ে ঘরের ভেতরটা দেখার চেষ্টা করলেন মিসেস ম্যাডিং। ঘরের মাঝখানে একটা বড় বাতি জ্বলছে। টেবিলের উপর ডাক্তারের বইপত্র ও যন্ত্রপাতি ছড়ানো। প্রথমে মনে হলো ঘরের মেঝের উপর একটা ময়লা সাদা দস্তানা পড়ে আছে, কিন্তু আলোয় চোখটা একটু সয়ে যেতেই মিসেস ম্যাডিং বুঝতে পারলেন যে দস্তানাটা আসলে একটা মানুষের হাত, আর মানুষটা মেঝের উপর নিঃসাড়ভাবে পড়ে আছে। সাংঘাতিক কিছু একটা ঘটেছে বুঝতে পেরে তিনি তখন বাড়ির সামনের দরজায় গিয়ে বেল বাজিয়ে মার্থাকে ডাকলেন। তারপর মার্থা ও তিনি ঢুকলেন ওই পড়ার ঘরে, আর মেরিকে পাঠানো হলো পুলিশে খবর করতে। টেবিলের পাশেই জানলা থেকে একটু দূরে ডক্টর লানা চিত হয়ে পড়ে আছেন এবং নিঃসন্দেহে তিনি মৃত। মুখে ও ঘাড়ে কালশিটে পড়া আঘাতের চিহ্ন। একটা চোখের ওপরেও আঘাত লেগেছে বলে মনে হলো। মুখ চোখের ফোলা ভাব দেখে মনে হয় ডাক্তারকে শ্বাস রোধ করে মারা হয়েছে। ডক্টর লানার পরনে তাঁর ডাক্তারি অ্যাপ্রন, পায়ে কাপড়ের চটি। চটি জোড়া কিন্তু পরিষ্কার, তাতে কোনো ময়লা লেগে নেই, অথচ কার্পেটের উপর কাদা মাখা বুট জোড়ার ছাপ। হয়তো ওটা খুনির বুট জোড়ার ছাপ। সবকিছু দেখে শুনে পুলিশ এই সিদ্ধান্তে এলো যে অপারেশনের ঘরের দরজা দিয়ে খুনি ঘরে ঢুকেছিল এবং কাজ সেরে লুকিয়ে পালিয়ে গিয়েছিল। আঘাতের প্রকৃতি ও জুতোর ছাপ দেখে মনে হয় খুনি পুরুষ। ঘরের ভেতর থেকে কোনো জিনিস চুরি যায়নি, এমনকি ডাক্তারের সোনার ঘড়িটাও তাঁর পকেটে পাওয়া গেছিল। মিস ফ্রান্সিস মর্টনের একটা ছবি থাকতো এই ঘরে। মার্থা দেখলেন ছবিটা নেই। মেঝের ওপর সবুজ রঙের একটা চোখ ঢাকা দেওয়ার প্যাচ পড়ে আছে। এটা অবশ্য ডাক্তারেরই জিনিস হতে পারে, যদিও মার্থা এটা আগে কখনো দেখেননি। সমস্ত সন্দেহ গিয়ে পড়ল একজনেরই ওপর, মিস্টার আর্থার মর্টন। পুলিশ তাকে গ্রেফতার করল। আর্থারের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণ না থাকলেও সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স সাংঘাতিক। তার বোনের সঙ্গে ডক্টর লানার বিচ্ছেদ হওয়ার পর আর্থারের প্রতিশোধ নেওয়ার হুমকি অনেকেই শুনেছে। পুলিশের অনুমান চাবুক হাতে রাত 11টায় আর্থার ডাক্তারের ঘরে ঢোকে। সেই সময় ভয়ে বা রাগে ডাক্তার চেঁচিয়ে ওঠেন, যে চিৎকার মার্থা শুনতে পেয়েছিলেন। তারপর আর্থার ও ডাক্তারের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয় এবং সেটা এমন পর্যায়ে পৌঁছায় যে আর্থারের আঘাতে ডাক্তারের মৃত্যু হয়ে যায়। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় যে ডাক্তারের হার্টের রোগ ছিল। সেটা অবশ্য তাঁর পরিচিতরা কেউ জানত না।
হয়তো দুর্বল হার্টের জন্যই তার মৃত্যু ত্বরান্বিত হয়েছিল। তারপরেই আর্থার বোনের ছবিটা ফ্রেম থেকে ছিঁড়ে নিয়ে কম্পাউন্ডের ঝোপঝাড়ের পাশ দিয়ে লুকিয়ে বাড়ি চলে যায়। সরকার পক্ষের উকিল এই ঘটনাচক্রের ভিত্তিতেই তাঁর বক্তব্য রাখলেন। অবশ্য আর্থারের সপক্ষেও কিছু তথ্য ছিল। একটু গোঁয়ার ভাব থাকলেও ওর সরলতা ও দিলখোলা স্বভাবের জন্যই ওকে সবাই ভালোবাসত। ও পুলিশকে শুধু এটুকুই বলেছিল যে ডাক্তারের সঙ্গে পারিবারিক কিছু ব্যাপারে কথা বলার জন্যই ও ডাক্তারের বাড়ি গিয়েছিল। নিজের বয়ানে বা পুলিশের জেরায় ও কিন্তু কখনো নিজের বোনের সম্বন্ধে কোনো কথা বলেনি। যাই হোক, ডাক্তারকে না পেয়ে কম্পাউন্ডে অপেক্ষা করে শেষে রাত ৩টের সময় ও বাড়ি ফিরে যায়। ডাক্তারের মৃত্যুর ব্যাপারে ও কিছুই জানত না। এই হলো আর্থারের বক্তব্য। বাস্তবিকই কিছু তথ্য আর্থারের নির্দোষিতা প্রমাণ করে। ডক্টর অ্যালয়সিয়াস লানা রাত 11টার সময় তাঁর পড়ার ঘরে ছিলেন, জীবিত, কেননা মার্থা ওই সময় ডাক্তারের গলার আওয়াজ শুনেছিলেন। হতে পারে তখন ডাক্তারের সঙ্গে অন্য কেউ ছিল। যেভাবে ডাক্তার অধৈর্যের সঙ্গে মার্থাকে ওই সময় চলে যেতে বলেছিলেন তাতে তাই মনে হয়। কিন্তু এই যুক্তি যদি সত্যি হয়, তাহলে ডাক্তারের মৃত্যু হয়েছিল এই দুই ঘটনার মধ্যে কোনো সময়ে, তার গলার আওয়াজ শুনতে পাওয়া এবং মিসেস ম্যাডিংয়ের ডাক্তারের বাড়ি আসা। সেক্ষেত্রে আবার আর্থার নির্দোষ, কেননা মিসেস ম্যাডিং আর্থারকে দেখেন এর পরে গেটের কাছে। এবার প্রশ্ন, ডক্টর লানার ঘরে তাহলে কে এসেছিল এবং কি উদ্দেশ্যে? আর্থারকে ছাড়া বাড়ির ত্রিসীমানায় আর কাউকে দেখা যায়নি। তাছাড়া ডাক্তারের প্রতি তার বিরূপ মনোভাব ছিল সুবিদিত। কাদামাখা জুতোর ছাপ দেখেও কিছু বোঝা যাচ্ছিল না। সেদিন বৃষ্টি হওয়ায় যে কেউই ডাক্তারের ঘরে এসে থাকুক, তার জুতোর ছাপ কাদামাখাই হতো। ডক্টর লানার ঘর থেকে নিরুদ্দেশ হয়ে যাওয়া ফ্রান্সিসের ছবিটা আর্থারের কাছে না পাওয়া গেলেও তার মানে এটা কখনোই প্রমাণিত হয় না যে আর্থার নির্দোষ, কেননা ছবিটা সরিয়ে ফেলার বা নষ্ট করে ফেলার মতো যথেষ্ট সময় আর্থারের হাতে ছিল। সব মিলিয়ে এটা কিছুতেই বোঝা যাচ্ছিল না যে আর্থার দোষী না নির্দোষ। রহস্যময় এবং বিয়োগাত্মক ঘটনাটির এই হলো সংক্ষিপ্তসার। ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ডেও লোকজন এই রহস্য নিয়ে প্রচুর আলোচনা করছিল, সমাধানের বিভিন্ন রকম সূত্রও দিচ্ছিল। কিন্তু আদালতে বিচারের সময় যে চাঞ্চল্যকর পরিণতির ইঙ্গিত পাওয়া গেল, তার জন্য কেউই প্রস্তুত ছিল না। তখন ল্যাঙ্কশায়ার উইকলি নামে এক খবরের কাগজে এই বিচারের যে রিপোর্ট বেরিয়েছিল তারই একটা সংক্ষিপ্তসার এখানে দেওয়া হলো। সরকার পক্ষের উকিল মিস্টার কার আর্থারের বিরুদ্ধে এমনভাবে কেস সাজিয়েছিলেন যে আর্থারের উকিল মিস্টার হামফ্রি প্রায় অসহায় হয়ে পড়লেন। বেশ কয়েকজন সাক্ষী জানালো যে বোনের সঙ্গে দুর্ব্যবহার করার জন্য ডাক্তারের উপর প্রতিশোধ নেওয়ার বাসনা তারা আর্থারের মুখে শুনেছে। মিসেস ম্যাডিং বললেন যে তিনি আর্থারকে ওই রাতে ডাক্তারদের বাড়ির কম্পাউন্ডে দেখেছেন। আরেকজন সাক্ষী বলল আর্থার ভালোভাবেই জানত যে ডক্টর লানা অনেক রাত অবধি মূল নিবাস থেকে বিচ্ছিন্ন তাঁর চেম্বারে কাজ করতেন এবং সেই জন্যই সে অত রাতে গিয়েছিল। ডাক্তারের এক চাকর তো মিস্টার কারের জেরায় নাজেহাল হয়ে বলেই ফেললেন যে ডাক্তার রাত 3টের সময় বাড়ি ফিরেছিলেন। সুতরাং মিসেস ম্যাডিং যেহেতু রাত 3টের সময় আর্থারকে দেখেছিলেন, ব্যাপারটা দুয়ে দুয়ে 4 করা যায়। এমনকি ডাক্তারের ঘরে পাওয়া জুতোর ছাপের সঙ্গে আর্থারের জুতোর ছাপের মিল সরকার পক্ষ প্রায় প্রমাণ করে দিল। বেলা 3টের সময় যখন মিস্টার কার তাঁর বক্তব্য শেষ করলেন এবং আদালত দ্বীপ্রাহরিক বিরতির জন্য বন্ধ হলো, তখন উপস্থিত সবাই এটা বুঝে গেল যে আর্থারকে নির্দোষ প্রমাণ করা প্রায় অসম্ভব। 4:30টার সময় আবার আদালত চালু হতেই বেশ হইহট্টগোল শুরু হয়ে গেল, কেননা আর্থারের উকিল পেশ করলেন তার প্রথম সাক্ষীকে, মিস ফ্রান্সিস মর্টন। ফ্রান্সিসকে একটু বিচলিত দেখালেও সে কিন্তু নিচু গলায় অথচ পরিষ্কারভাবে সাক্ষ্য দিল। ও বলল ডাক্তারের সঙ্গে ওর সম্পর্কের শীঘ্রই ছাড়াছাড়ি হতে চলেছে। ওর ভাই আর্থার ডাক্তার সম্বন্ধে যেসব মন্তব্য করেছে সেগুলো অনুচিত, কেননা ডক্টর লানা অত্যন্ত সজ্জন এবং তিনি ফ্রান্সিসের সঙ্গে কোনো রকম দুর্ব্যবহার করেননি। আর্থারকে প্রচুর বোঝানো সত্ত্বেও ফ্রান্সিস ওকে শান্ত করতে পারেননি। এমনকি ঘটনার দিন সন্ধেবেলায় ওই ডাক্তারকে আমি দেখে নেব বলে আর্থার শাসিয়েও ছিল। ফ্রান্সিসের বক্তব্য এখনো পর্যন্ত আর্থারের বিরুদ্ধেই যাচ্ছিল, কিন্তু হঠাৎই আর্থারের উকিল মিস্টার হামফ্রি ব্যাপারটা অন্যদিকে ঘুরিয়ে দিলেন। আচ্ছা ফ্রান্সিস, তোমার কি বিশ্বাস তোমার ভাই অপরাধী? আদালতে বিশ্বাসের কোনো জায়গা নেই, প্রমাণ নিয়ে আলোচনা করুন।
ফ্রান্সিস, তুমি কি জানো তোমার ভাই ডক্টর লানাকে খুনের অপরাধে অভিযুক্ত নয়? জানি, কিভাবে জানো? কেননা ডাক্তার লানা মারা যাননি। এই চাঞ্চল্যকর উক্তিতে আদালতে বেশ গুঞ্জন শুরু হয়ে গেল। একটু পর আবার শুরু হলো প্রশ্নোত্তর। ফ্রান্সিস, পরিষ্কার করে বলো, তুমি কি করে জানলে যে ডক্টর লানা মারা যাননি? কেননা তার তথাকথিত মৃত্যুর পরে লেখা তার চিঠি আমি পেয়েছি। চিঠিটা কি তোমার কাছে আছে? হ্যাঁ, আছে, কিন্তু সেটা আমি দেখাতে চাই না। খামটা? এই যে খামটা, লিভারপুল পোস্ট অফিসের ছাপ, তারিখ 22 জুন। তার মানে তার তথাকথিত মৃত্যুর পরের দিন। তুমি কি শপথ নিয়ে বলতে পারো যে এই হাতের লেখা ডক্টর লানার? অবশ্যই, আমি আরো 6 জন লোককে আনতে পারি যারা এই হাতের লেখা চেনে। মিস্টার হামফ্রি, তাহলে আপনি সেই সাক্ষীদের কাল কোর্টে আসতে বলুন, আগামীকাল। সরকার পক্ষের উকিল মিস্টার কার তখন বললেন, মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, চিঠিটা আমাদের হাতে দেওয়া হোক, যাতে বিশেষজ্ঞদের দিয়ে আমরা চিঠিটা পরীক্ষা করাতে পারি হাতের লেখাটা সত্যিই ডক্টর লানার না নকল। এই চিঠিটা যখন মিস ফ্রান্সিস মার্টনের হাতেই ছিল, তখন উনি সেটা আগেই পুলিশকে দিলেন না কেন? তাহলে মামলাটা এত দূর গড়াতো না। হয়তো অভিযুক্তকে বাঁচানোর জন্য শেষ মুহূর্তে একটা নকল চিঠি দেখিয়ে আদালতের রায় বদলানোর চেষ্টা করা হচ্ছে। ফ্রান্সিস, এই ব্যাপারে তোমার কি কোনো বক্তব্য আছে? ডাক্তার লানা এই চিঠির ব্যাপারটা সম্পূর্ণ আমায় গোপন রাখতে বলেছিলেন। মিস্টার কার বললেন, তাহলে তুমি এখন এই চিঠিটা পেশ করলে কেন? শুধুমাত্র আমার ভাইকে বাঁচানোর জন্য। মহামান্য জজ ঘোষণা করলেন, ঠিক আছে, আপাতত আদালত আজকের জন্য মুলতুবি রইল। আগামীকাল আবার শুনানি হবে। মিস্টার হামফ্রিকে প্রমাণ করতে হবে মৃত মানুষটির দেহটি কার। রহস্যের এই আকস্মিক মোচড় নিয়ে খবরের কাগজে প্রচুর লেখালেখি হলো। যদি সত্যিই প্রমাণ হয় যে ডক্টর লানা জীবিত, তাহলে সেই অপরিচিত লোকটির মৃত্যুর জন্য তিনিই দায়ী। হয়তো তার চিঠিতে এই ব্যাপারেই স্বীকারোক্তি আছে। অর্থাৎ ফ্রান্সিস যদি তার ভাইকে বাঁচাতে চায়, তাহলে ডক্টর লানাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে হবে, কেননা হত্যার শাস্তি মৃত্যু। পরের দিন সকালে আদালত লোকজনে ভর্তি। মিস্টার হামফ্রির হাবভাব বেশ বিচলিত। উনি সরকার পক্ষের উকিল মিস্টার কারের কানে কানে কিছু বললেন। তা শুনে মিস্টার কারের চোখ মুখের চেহারা পাল্টে গেল। এরপর মিস্টার হামফ্রি জজ সাহেবকে বললেন যে তিনি ফ্রান্সিসকে সাক্ষী দিতে আর ডাকছেন না, এবং এ ব্যাপারে মিস্টার কারেরও কোনো আপত্তি নেই। জজ বললেন, তাহলে কিন্তু মিস্টার হামফ্রি এই রহস্যের সমাধান করা মুশকিল হয়ে পড়বে। মাই লর্ড, আমি অন্য একজন সাক্ষীকে পেশ করছি, যার সাক্ষ্যে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনি আপনার সাক্ষীকে ডাকুন। সাক্ষী ডক্টর অ্যালয়সিয়াস লানাকে ডাকা হোক। বলা বাহুল্য, বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল পুরো আদালত এবং সমবেত লোকজন। যে ডাক্তারকে নিয়ে এত আলোচনা এবং যার মৃত্যু নিয়ে এই বিচার, তাকে আদালতে সশরীরে দেখতে পেয়ে সবাই বাকরুদ্ধ হয়ে গেল। যারা ডক্টর লানাকে আগে দেখেছে, তাদের মনে হলো ডাক্তারের চেহারা যেন একটু শুকিয়ে গেছে, মুখে বিষণ্ণতার ছাপ, কিন্তু তা সত্ত্বেও তাঁর ব্যক্তিত্বের বিশিষ্টতা এবং আভিজাত্য একটুও কমেনি। জজ সাহেব অনুমতি দিতে ডক্টর লানা তাঁর বিবৃতি শুরু করলেন। 21 জুন রাতে যা ঘটেছিল তা আমি সম্পূর্ণ খোলাখুলিভাবে বলবো। যদি আগেই জানতে পারতাম যে এই ঘটনার জন্য নিরপরাধ কেউ শাস্তি পেতে চলেছে, তাহলে আরও আগেই আমার বক্তব্য জানাতাম, কিন্তু আমি নিজেও জানতাম না যে জল এত দূর গড়িয়েছে। যাই হোক, আমার দ্বারা যেটুকু ভুলভ্রান্তি হয়েছে সেটা আমি আগে ঠিক করার চেষ্টা করছি। আর্জেন্টিনা সম্বন্ধে যারা জানেন, তাদের কাছে লানা পরিবারের নাম সুবিদিত। প্রাচীন স্পেনের এক অভিজাত বংশের লোক আমরা। আমার বাবা আর্জেন্টিনায় উচ্চ সরকারি পদে অধিষ্ঠিত ছিলেন। দাঙ্গায় তার মৃত্যু না হলে হয়তো আর্জেন্টিনার রাষ্ট্রপতিও হয়ে যেতে পারতেন। আমি আর আর্নেস্ট ছিলাম 2 যমজ ভাই। আমাদের দুজনকে অবিকল একরকম দেখতে ছিল। লোকে প্রায়ই বুঝে উঠতে পারত না যে কে আর্নেস্ট আর কে অ্যালয়সিয়াস। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কথা বলার ভঙ্গি বা মুখের অভিব্যক্তি একটু আলাদা হতে থাকলেও আমাদের শারীরিক মিল ছিল নিখুঁত। মৃত ব্যক্তির সম্বন্ধে কোনো বিরূপ মন্তব্য করা ঠিক নয়, আর বিশেষত সেই ব্যক্তি যদি নিজের ভাই হয়,
তবুও আপনাদের এটুকু জানা দরকার যে আমার ভাই মোটেই ভালো মানুষ ছিল না। ওকে আমি রীতিমতো ভয় পেতাম, কেননা ওর অনেক অপকর্মের দায় আমাকে বহন করতে হয়েছিল আমাদের দুজনের চেহারা সাদৃশ্যের জন্য। অবশেষে এক অত্যন্ত বিশ্রী ব্যাপারে ও যখন ওর কৃতকর্মের পুরো দায়টাই আমার ঘাড়ে চাপিয়ে দিল, তখন আমি আমার জন্মভূমির মায়া কাটিয়ে চিরদিনের মতো ইউরোপে চলে এলাম। গ্লাসগো থেকে ডাক্তারি পাশ করে এই অঞ্চলে এসে প্র্যাকটিস শুরু করে দিলাম। ভেবেছিলাম ল্যাঙ্কশায়ারের এই প্রত্যন্ত গ্রামে আমার সঙ্গে আর্নেস্টের আর দেখা হবে না, কিন্তু ঘটনা যা ঘটল, দেখা গেল এত বছর পরেও ও আমার খোঁজ পেয়ে গেছে। ওর টাকা কড়ি কিচ্ছু নেই, পুরোপুরি নিঃস্ব। একটা চিঠি লিখে আমাকে জানালো যে ও আসছে। ও জানতো আমি ওকে ভয় পাই, তাই ওর মতলব ছিল আমাকে ভয় দেখিয়ে আমার থেকে টাকা আদায় করা। আমি বুঝতে পারলাম আর্নেস্টের আগমন যথেষ্ট বিপজ্জনক, এবং সেটা শুধু আমার কাছেই নয়, আমার পরিচিত ও শুভানুধ্যায়ীদের কাছেও। যাই হোক, 21 তারিখের রাতে 10টা নাগাদ আমার ভাই এসে হাজির হলো। জানলার কাঁচের বাইরে ওর মুখটা দেখে প্রথমে চমকে উঠেছিলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল ওটা আমারই প্রতিচ্ছবি। ঠিক এতটাই মিল আমাদের দুজনের। চোখে পড়ল ওর ঠোঁটের কোণে সেই পুরনো বদমাইশি হাসি। মনে পড়ে গেল এই আমার সেই ভাই, যার জন্য আমি আজ দেশ ছাড়া। তবুও আমি মাথা ঠান্ডা রেখে দরজা খুলে দিলাম। ও ভেতরে এলো। দেখেই বুঝলাম ওর অবস্থা খুব খারাপ। হতদরিদ্র অবস্থায় লিভারপুল থেকে হেঁটে হেঁটে এখানে এসেছে। জাহাজের নাবিকদের সঙ্গে হয়তো মারপিটও করেছিল। একটা চোখে আঘাত লেগেছে, সেই চোখের উপর একটা প্যাচ লাগানো। কিন্তু আমার ডাক্তারি চোখে আমি বুঝতে পারলাম যে ওর শরীরে সম্ভবত কোনো সাংঘাতিক ব্যাধিও আছে। তারপর ও আমাকে কেমনভাবে অপমান করলো, কিসের কিসের ভয় দেখালো, সে বিষয়ে এখানে আর কিছু বলতে চাই না। কিন্তু এটুকু বলা দরকার যে ওর চরম দুর্ব্যবহার ও গালিগালাজ সত্ত্বেও আমি আমার মাথা ঠান্ডা রেখেছিলাম। বুঝতে অসুবিধে হয়নি যে ওর দারিদ্রতাই ওকে আমার প্রতি এমন বিদ্বেষপূর্ণ করে তুলেছে, কেননা অন্যদিকে আমি প্রভূত বিত্তের মালিক। বাগবিতণ্ডার মধ্যে চেঁচামেচি করতে করতে ঘুষি পাকিয়ে আমার দিকে হঠাৎ একবার এগিয়ে আসার সময় ও কাঁপতে কাঁপতে বুকের এক পাশ চেপে ধরে চিৎকার করে ধড়াস করে মেঝের উপর পড়ে গেল। ওকে তুলে ধরে সোফাতে শোয়ালাম। দেখলাম কোনো সাড়া শব্দ নেই মুখে, হাত ঠান্ডা হয়ে যাচ্ছে। ওর বদ মেজাজ ও অসুস্থ হার্ট দুয়ে মিলে ওর মৃত্যু ঘটেছে। অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। পুরো ব্যাপারটা একটা সাংঘাতিক দুঃস্বপ্নের মতো লাগছিল। আর্নেস্টের শেষ চিৎকারটা শুনে মার্থা দরজায় করাঘাত করেছিলেন। তাকে আমি রূঢ়ভাবে কথা বলে চলে যেতে বলেছিলাম। তারপরে আমার চেম্বারের দরজায় টোকা দিয়েছিল কেউ, খুব সম্ভবত কোনো রোগী। তাকেও আমি দরজা খুলিনি। বসে বসে বিশেষ কোনো চিন্তা ছাড়াই মাথায় হঠাৎ একটা প্ল্যান এসে গেল। আপনারা জানেন, বিশপস ক্রসিংয়ে আমার থাকাটা ব্যক্তিগত কারণের জন্য একটু অসুবিধাজনক হয়ে পড়েছিল। বিশেষত ফ্রান্সিসের সঙ্গে আমার বিয়ে হওয়ার ব্যাপারটা ভেঙে যাওয়াতে আমি লোকের সহানুভূতির বদলে খারাপ ব্যবহারই পেয়েছিলাম। তাই তখন আর্নেস্টের মৃতদেহ দেখেই আমার মনে হলো বিশপস ক্রসিং থেকে চিরতরে চলে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ আমার হাতে এসেছে। আর্নেস্টের শরীরটা আমার চেয়ে একটু বেশি ভারী, আর মুখে একটা কর্কশ ভাব। এছাড়া আমার আর আর্নেস্টের মধ্যে কোনো শারীরিক তফাৎ নেই। মাথার চুলও প্রায় একই দৈর্ঘ্যের, এমনকি দুজনের গোঁফদাড়িও কামানো। তাহলে যদি ওর সঙ্গে আমার পোশাকটা বদলে নিই, তাহলে সবাই ভাববে ডক্টর লানা মারা গেছে। এই প্ল্যান মতোই 1 ঘন্টার মধ্যে ভাইয়ের সঙ্গে আমার পোশাক বদল করে নিয়ে বাড়িতে যা টাকা করেছিল তার সঙ্গে নিয়ে আমি আমার চেম্বারের বাইরের দিকের দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। সঙ্গে ছিল একজনের একটা ছবি। ভুল করে ফেলে এসেছিলাম শুধু একটা মাত্র জিনিস, ভাইয়ের চোখের উপরে লাগানো সেই প্যাচটা। তারপর সেই রাতেই আমি পৌঁছে গেলাম লিভারপুলে। এই হলো আমার কাহিনী। মাই লর্ড, আমি শপথ করে বলতে পারি যে আমি কখনো ভাবিনি লোকে বুঝবে আমাকে খুন করা হয়েছে এবং সেই জন্য অন্য কাউকে দোষী সাব্যস্ত করা হবে। বরং আমি এটা ভেবেছিলাম যে এখান থেকে চলে গেলে কিছু লোক আমাকে দেখে আর বিব্রত বোধ করবেন না। ভেবেছিলাম কোনো দূর দেশে চলে যাওয়ার আগে কিছুদিনের জন্য একটা জাহাজ ভ্রমণে যাব। এই ভেবে লিভারপুলে একটা জাহাজের টিকিটও কেটে ফেললাম। কিন্তু জাহাজে ওঠার আগে মনটা কেমন খারাপ হয়ে গেল। মর্টন পরিবারের আর সবাই আমার সঙ্গে যেমনই ব্যবহার করে থাকুন না কেন, আমি জানতাম আমার মৃত্যু সংবাদে ফ্রান্সিস খুবই কষ্ট পাবে। তাই ফ্রান্সিসকে সব কিছু জানিয়ে একটা চিঠি দিয়েছিলাম।
চিঠিটার কথা আদালতে জানিয়ে ফ্রান্সিস ভালোই করেছে, না হলে নিরপরাধ আর্থার অনেক বড় শাস্তি পেত। যদিও আমি ওকে চিঠিটার ব্যাপার গোপন রাখতেই বলেছিলাম। গতরাতেই জাহাজ ভ্রমণ শেষ করে লিভারপুলে ফিরলাম। আমার তথাকথিত মৃত্যু নিয়ে জল কতদূর গড়িয়েছে, অথবা আর্থার মর্টন আমাকে হত্যা করার ব্যাপারে অভিযুক্ত হয়েছে, এসব আমি কিছুই জানতাম না। গতকাল সন্ধ্যের কাগজে আইন আদালত সংক্রান্ত পাতার খবরটা পড়েই একটা এক্সপ্রেস ট্রেনে চেপে এখানে চলে এসেছি আদালতকে সত্যিটুকু বলার জন্য। বলা বাহুল্য, ডক্টর লানার এই বিবৃতির পর মামলা খারিজ হয়ে গেল। তবুও পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার জন্য পুলিশ আরও খোঁজখবর নিল। যেমন যে জাহাজে ডক্টর লানার ভাই আর্জেন্টিনা থেকে ইংল্যান্ডে এসেছিল, সেই জাহাজের ডাক্তার পুলিশকে জানালেন যে আর্নেস্টের হৃদরোগের ব্যাপারটা জাহাজেই ধরা পড়েছিল, এবং পোস্টমর্টেম রিপোর্টেও জানা গেল ওর মৃত্যুর কারণ হৃদরোগ। ডক্টর অ্যালয়সিয়াস লানা আবার থাকতে শুরু করলেন তাঁর হঠাৎ করে ছেড়ে যাওয়া বিশপস ক্রসিংয়ের বাড়িতেই। আর্থার বুঝতে পারল কী কারণে ডক্টর লানা তার বোনের সঙ্গে ছাড়াছাড়ি করতে চেয়েছিলেন। ওর সঙ্গে ডাক্তারের পুরনো সহজ সম্পর্ক আবার গড়ে উঠল। এর কিছুদিন পরেই মর্নিং পোস্ট কাগজে ব্যক্তিগত কলমে নিম্নোক্ত খবরটি অনেকেরই চোখে পড়েছিল। গত 11ই সেপ্টেম্বর বিশপস ক্রসিং চার্চে রেভারেন্ড স্টিফেন জনসনের পৌরোহিত্যে আর্জেন্টিনার প্রাক্তন বিদেশমন্ত্রী ডন অ্যালফ্রেডো লানার পুত্র অ্যালয়সিয়াস জেভিয়ার লানার সঙ্গে লি হল নিবাসী স্বর্গীয় জেমস মর্টনের একমাত্র কন্যা ফ্রান্সিস মর্টনের শুভবিবাহ সুসম্পন্ন হল।